বনশ্রীতে দশম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যা। রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত এক। হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতায়, বললেন জামায়াত আমির। এদিকে ইরানের বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেড লাইন ঘোষণা করল সেনাবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি নামের এক স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার দুপুর 1:30 থেকে বিকেল 3:30টার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের প্রীতম ভিলা নামে একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, লিলিদের বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার বামইন গ্রামে। তার বাবার নাম সজীব মিয়া। বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতেন পরিবার সহ। নিহতের বড় বোন শোভা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে তাদের বাবা মা গত বুধবার গ্রামের বাড়িতে গেছেন। তাদের একটি হোটেলের ব্যবসা আছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে খাবার নেওয়ার জন্য হোটেলের কর্মচারী মিলন বাসায় এলে লিলি তার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করেছিল। আজ দুপুরের দিকেও মিলন খাবার নিতে বাসায় আসে। দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরে সবকিছু এলোমেলো। শোভা বলেন, বাসার ভেতরে বড় একটি পাতিলের মতো জিনিসের নিচে আমার বোনকে কুকড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখি। প্রথমে ভেবেছিলাম মাথায় আঘাত পেয়েছে, পরে হিজাব খুলে দেখি গলায় রশি পেঁচানো এবং গলা বটি দিয়ে কাটা। আমাদের হোটেলের কর্মচারী মিলনের উপরই আমাদের সন্দেহ হচ্ছে। বোনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির মালিক বা অন্য কেউ এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেন শোভা। পরে এক বন্ধুর সহযোগিতায় রিকশায় করে লিলিকে ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খিলগাঁও থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, বিকেলের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফরাজি হাসপাতাল থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নূর কামাল নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। শনিবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। নূর কামাল একই ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের নয়াপাড়া 26 নম্বর নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ওই ব্লকে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছে 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ কাউসার শিকদার। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে নূর কামাল ও খালিক গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বাধে। এ সময় গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে নূর কামাল আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পাস একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নূর কামাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং নিজের নামে বাহিনী গড়ে তুলে রোহিঙ্গা ক্যাম্প সহ আশেপাশের এলাকায় নানা অপরাধ সংগঠন করে আসছিল। এপিবিএন অধিনায়ক বলেন, রাতে সংঘর্ষের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারি অভিযান অব্যাহত। এদিকে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার মামলায় অভিযুক্তপত্র দাখিল হলেও এর প্রধান অভিযুক্তরা এখনও আইনের আওতার বাইরে রয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কেবল গ্রেপ্তারি যথেষ্ট নয়, এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সুদূরপ্রসারী ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে বের করা জরুরি। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার স্ট্যাটাসে বলেন, আমাদের অত্যন্ত স্নেহের সন্তান এবং রাজপথের পরীক্ষিত সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির ইন্তেকাল আজও আমাদের ব্যথিত ও ক্ষুব্ধ করে। একটি সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। অত্যন্ত দুঃখের বিষয় এই যে মামলার অভিযোগপত্র দাখিল হওয়া সত্ত্বেও এই বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্তরা এখনো আইনের আওতার বাইরে রয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, অভিযুক্তরা দেশের অভ্যন্তরে আছে নাকি সীমান্ত অতিক্রম করেছে সে বিষয়ে অস্পষ্টতা বা বিভ্রান্তিকর বক্তব্যের সুযোগ নেই। যদি তারা পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্য কোনো দেশে অবস্থান করে থাকে, তবে সরকারের উচিত কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে কেবল প্রকৃত সত্য উদ্ঘাটন সম্ভব উল্লেখ করে জামায়াত আমির সতর্ক করে বলেন, অন্যথায় বিচারহীনতা সংস্কৃতি, জনমতের রাষ্ট্র ও আইনি ব্যবস্থার প্রতি গভীর সংশয়
সংশয় ও হতাশা সৃষ্টি করবে। একজন শহীদের রক্তের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। আমরা আশা করি সরকার ও প্রশাসন জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এদিকে ইরানে নিয়মিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দেশটির বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে রেডলাইন ঘোষণা করেছে। আজ শনিবার পৃথক বিবৃতিতে এই রেডলাইনের ঘোষণা করেছে আইআরজিসি ও সেনাবাহিনী। শনিবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সম্প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, গত 2 রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, বেশ কয়েকজন নাগরিক ও নিরাপত্তা কর্মচারীকে হত্যা করেছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করেছে। ধারাবাহিকভাবে এ ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য। 1979 সালের ইসলামী বিপ্লব রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আইআরজিসি রেডলাইন ঘোষণা করছে। রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পৃথক এক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে, ইরানের জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। সুপ্রিয় দর্শক, এই ছিল আপডেট সংবাদ। দেশ ও দেশের বাইরের সকল আপডেট সংবাদ পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।